নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। একটা কথা শুরুতেই বলে রাখি, যুদ্ধের জিগির তোলা কখনোই আমাদের উদ্দেশ্য নয়। আমরা যুদ্ধ বিরোধী। গালওয়ানের সংঘর্ষ থেকে রাশিয়ার ইউক্রেন আক্রমণ, কোনো ক্ষেত্রেই অতিরঞ্জিত বর্ণনা দিইনি আমরা। এই গৌরচন্দ্রিকার অর্থ একটাই, আমরা যদি কোথাও যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কথা বলি তাকে সিরিয়াসলি নেওয়া ছাড়া উপায় নেই। এবারে যেটা বলছি সেটা একটু সিরিয়াসলি শুনুন। এশিয়া প্যাসিফিকে পরিস্থিতি খুব একটা ভালো ঠেকছে না আমাদের। বিশ্বাস হচ্ছে না? একটা ফুটেজ দেখুন। রাতের আকাশ চিরে দিচ্ছে একটা আলোর রেখা। এটা আমেরিকার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, নাম মাইনুটম্যান 3। এই ব্যালিস্টিক মিসাইল কত দূরের লক্ষ্যভেদ করছে জানেন? 10,000 কিলোমিটার। হ্যাঁ, 10,000 কিলোমিটার। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ছোড়া হলে তা একেবারে চীনের পেটে গিয়ে পড়বে। কত সময় লাগবে? মিসাইলের গতি ঘন্টায় 24,000 কিলোমিটার। মানে মিসাইল ছোড়ার 25 মিনিটের মধ্যে চীনের কোনো একটা জনপদে তা পৌঁছে যাবে। এবং আমেরিকা জানিস, যেটা সবচেয়ে চিন্তার কথা, এই মিসাইল মাথায় করে পরমাণু অস্ত্র বয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ জো বাইডেন সম্মতি দেওয়ার 25 মিনিটের মধ্যে চীনের এক বিস্তীর্ণ অঞ্চলকে শ্মশানপুরী করে দেওয়ার সামরিক ক্ষমতা আমেরিকা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। মানচিত্রটা একবার দেখুন। চীন ও আমেরিকার মধ্যে শুধু একটা স্থলভাগ, ছোট্ট বিন্দুর মতো একটা দ্বীপ, চীনের গুয়াংডং প্রদেশের একেবারে নাকের ডগায়। এই দ্বীপের নামই তাইওয়ান। কয়েকদিন আগে পর্যন্ত এই দ্বীপের মানুষকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল বেইজিং। উপকূলে নৌমহড়া করেছে, দ্বীপের ওপর দিয়ে তাদের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। চীন কিন্তু এখন শান্ত। শান্তির কারণ আমেরিকার ওই মিসাইল। 16ই আগস্ট ও 7ই সেপ্টেম্বর সমুদ্র ও মাটি থেকে দুটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে আমেরিকা। যদি চীন তাইওয়ান আক্রমণ না করে তাহলে যুদ্ধ হবে না। আর চীন যদি তাইওয়ান আক্রমণ করে, আমেরিকা দেখিয়ে দিয়েছে তাদের হাতে কি মিসাইল রয়েছে। মাসখানেকও হয়নি তাইওয়ানের উপকূলে সামরিক মহড়া করেছে চীন। ড্রাগন সেনার পুরো একটি বাহিনী সাগরে যে আগ্রাসন দেখিয়েছিল তাকে নেহাত মহড়া মনে হয়নি, বরং মনে হয়েছে যে কোনো সময় তাইওয়ানে হামলা চালাতে পারে বেজিং। কিন্তু শেষ পর্যন্ত চৌকাঠ ডিঙোনো স্পর্ধা দেখায়নি লাল ফৌজ। কেন? কারণ দুটো। রাশিয়াকে ইউক্রেনের আস্তানাবুদ হতে দেখেছে ড্রাগন। তাইওয়ান চীনকে ঠেকিয়ে দিলে হিসেব বদলে যাবে। তাইওয়ানকে বাঁচাতে পশ্চিমী বিশ্ব ঝাঁপিয়ে পড়বে। বিশ্বের সেমিকন্ডাক্টর তৈরির শিল্প তালুক তাইওয়ান। তাইওয়ানের ওপর বিশ্ব অর্থনীতি নির্ভর করে থাকে। পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং আফগানিস্তানে আল কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরির হত্যা, এই দুই ঘটনাও চীনকে চিন্তায় রেখেছে। পাকিস্তানে প্রভাব বিস্তারের লড়াইয়ে আমেরিকার কাছে গোহারা হেরেছে চীন। শেহবাজ শরীফের সরকার পুরোপুরি আমেরিকার নির্দেশে চলছে বলে অভিযোগ। আর আফগানিস্তানে নতুন ধরনের কৌশল দেখিয়েছে আমেরিকা। কাবুলে নিজের বাড়িতে নিহত আল জাওয়াহিরি, ড্রোন পাঠিয়ে জাওয়াহিরিকে হত্যা করেছে আমেরিকা। সূত্রের খবর, তালিবানি জাওয়াহিরির ঠিকানা দিয়েছে। তালিবানের ভেতর ফাটল তৈরি করেছে আমেরিকা। তালিবানের একাধিক গোষ্ঠী আমেরিকাকে খবর দেয়। অর্থাৎ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও সরে আসেনি আমেরিকা। সেনা পাঠিয়ে যুদ্ধ করার আর প্রয়োজনও নেই। দূরের টার্গেট ধ্বংস করার প্রযুক্তি আমেরিকার আয়ত্তে এসে গেছে। শত্রু যদি আল জাওয়াহিরির মতো কোনো ব্যক্তি হয় তাহলে ড্রোন ব্যবহার হবে। শত্রু আয়তনে বড় হলে রয়েছে মিসাইল। ফের আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা আমেরিকার। 7ই সেপ্টেম্বর আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা হয়। 16ই আগস্ট ICBM পরীক্ষা করে আমেরিকা। 1 মাসের মধ্যে দ্বিতীয়বার মিসাইল পরীক্ষা। মিসাইল পরমাণু অস্ত্রবহনে সক্ষম বলে ঘোষণা। 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মার্কিন মিসাইল। সেই রেঞ্জের মধ্যে চীন ও রাশিয়া দুটি দেশই এসে যাচ্ছে। মিসাইলের গতি ঘন্টায় 24,000 কিলোমিটার। অর্থাৎ মিসাইল ছোড়ার 20 মিনিটের মধ্যে তা বেজিংয়ে আছড়ে পড়তে পারে। এই গতির মিসাইলকে আকাশেই ধ্বংস করার মতো পাল্টা মিসাইলও চীনের হাতে নেই। থাকলে তা এতদিনে ঘোষণা করে দিত বেজিং। তার মানে নাকের ডগায় তাইওয়ানে পৌঁছতে চীনের যতটা সময় লাগবে তার মধ্যেই আমেরিকা বেজিং ধ্বংস করে ফেলতে পারবে। মিসাইল পরীক্ষা অন্তত সেই বার্তা পৌঁছে দিয়েছে চীনের কাছে। পাশাপাশি চীনকে ঠেকিয়ে রাখাও প্রয়োজনীয়। তাইওয়ান উপকূলে দাংফেং
মিসাইল পরীক্ষা করেছে চীন। তাইওয়ানকে $1100 কোটি সাহায্য করবে আমেরিকা। তাইওয়ানকে 2 ধরনের মিসাইল ও সরঞ্জাম দিচ্ছে আমেরিকা। বিমান থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তু ভেদ করতে সক্ষম। তাইওয়ানের হাতে নজরদারির রেডারও তুলে দেবে আমেরিকা। মাসখানেক আগেই তাইওয়ানে গিয়েছিলেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তাতেই প্রমাণ হয়ে যায় এশিয়া প্যাসিফিকে প্রয়োজনে আগ্রাসী হতে দ্বিধা করবে না আমেরিকা। কারণ ভৌগোলিকভাবে তাইওয়ানের পিছনেই প্রশান্ত মহাসাগর। তাইওয়ান সামরিক দিক দিয়ে আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ান দখল করলে আমেরিকার মুখোমুখি হবে। নৌ সমরের দিক দিয়েও সুবিধাজনক অবস্থানে থাকবে চীন। রাশিয়া ইউক্রেন দখল করে নিয়ে আমেরিকার নিরাপত্তা বিঘ্নিত হবে না। তালিবান আফগানিস্তান দখল করলেও মার্কিন নাগরিকদের ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু চীন তাইওয়ান দখল করে নিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের নিরাপত্তায় তার সরাসরি প্রভাব পড়বে। নিজের নিরাপত্তার স্বার্থে নির্মমতম পদক্ষেপ করতেও দ্বিধা করবে না আমেরিকা। মিসাইল পরীক্ষা করে সেই বার্তাই পৌঁছে দেওয়া হলো বেজিংয়ের কাছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমেরিকা যে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল পরীক্ষা করবে রাশিয়াকে তা আগাম জানানো হয়েছিল। বিবৃতি দিয়ে জানিয়েছে পেন্টাগন। অবাক কাণ্ড নয় কি? শত্রুকে বলে কেউ মিসাইল পরীক্ষা করে নাকি? রাশিয়া ও আমেরিকা তা করে। শীত যুদ্ধের শেষে দুদেশের মধ্যে সেরকমই চুক্তি হয়েছিল। আসলে আমেরিকা ও রাশিয়া দুদেশেই পরস্পরের দিকে নজর রাখে। এক দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে জানতে পারলেই অন্য দেশ তার পরমাণু প্রক্রিয়া চালু করে দেয়। মানে এই পাল্টা পরমাণু হানার প্রস্তুতি নিতে থাকে। তাই না জানিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে হিতে বিপরীত হতে পারে। আমেরিকা তাই আগাম রাশিয়াকে জানিয়ে দিয়েছিল তারা পরীক্ষামূলকভাবে মিসাইল ছুড়েছে, যুদ্ধ করার উদ্দেশ্যে নয়। চীনকে কিছুই কিন্তু বলেনি আমেরিকা, বলার প্রয়োজনও নেই। আগের হম্বিতম্বি থেমে গেছে চীনের। কারণ চীনের অর্থনীতি আজ টলমল। সে দেশে রিয়েল এস্টেট ভেঙে পড়েছে। পরিকাঠামো ক্ষেত্র যা চীনের গর্ব ছিল তার অবস্থা টলমল। এছাড়া অনাবৃষ্টিতে শুকিয়ে গিয়েছে চীন। তাছাড়া জিরো কোভিড পলিসি মারাত্মক ক্ষতি করেছে সেই দেশের। পশ্চিমী সংবাদ মাধ্যমে খবর, চীনের 8টি মেগা সিটি তালাবন্দি। ওই মেগা সিটিগুলোতে চীনের বড় বড় কারখানা রয়েছে, সড়ক পরিবহন রয়েছে। তার মানে উৎপাদন ও পরিবহন দুটি কিন্তু ক্ষতিগ্রস্ত। গত অগাস্ট মাস থেকে 74টি শহরে লকডাউন, 31 কোটিরও বেশি মানুষ প্রভাবিত। চীনের মোট আয়ের 35% ওই এলাকাগুলি থেকেই আসে। ভারতে মানুষ মাস্ক পরা ছেড়ে দিচ্ছে না, চীন লকডাউন চালিয়ে যাচ্ছে। জিনপিংয়ের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? চীনা গবেষকরা বলছেন তা নয়। আসলে লকডাউনের মাধ্যমে দেশবাসীর ওপর নিজের দাপট কায়েম রাখতে চলেছেন শি জিনপিং। 16ই অক্টোবর চীনের 20তম পার্টি কংগ্রেস। তার আগে যেন দেশের মধ্যে বিরুদ্ধস্বর কিছুতেই না শোনা যায়। তার মানে বিরুদ্ধস্বর ওঠার আশঙ্কা রয়েছে, তাই নয় কি? অসম্ভব নয়। সে দেশের মানুষ ফ্ল্যাটের EMI দেওয়া বন্ধ করে দিয়েছেন। খরার কারণে মানুষ খেতে পাচ্ছেন না। ভিতর পরিস্থিতি একদম ভালো নয়। তারপর বাইরে থেকেও আন্তর্জাতিক স্তরে একদম কোণঠাসা চীন। দক্ষিণ চীন সাগরে কার্যত তালা মেরে দিয়েছে আমাদের কোয়াড ঐক্য। এমন অবস্থায় হুঙ্কার দিলে কিন্তু লোকে হাসবে। জিনপিং তাই বিনয়ের অবতার। লাদাখেও সুর নরম। স্নায়ু যুদ্ধে ভারতের কাছে হেরে পিছু হটেছে ড্রাগন সেনা। অক্টোবর থেকেই বরফ জমতে শুরু করবে। তার আগে বরফ গলতে শুরু করলো লাদাখে। ভারত ও চীনের 16তম কমান্ডার পর্যায়ের বৈঠকে আরও একটু পিছু হটল চীন। গোগ্রা হট স্প্রিং এলাকা থেকে পিছু হটবে চীন। সামরিক উত্তেজনা কমাতে দুদেশের সিদ্ধান্ত। 2020 মে মাস থেকে মুখোমুখি দুই সেনা। দুদেশের যৌথ বিবৃতিতে সেনা সরানোর ঘোষণা। দুই সেনার মধ্যে বাফার জোন তৈরি করা হবে। নজরদারি ও টহলদারির নয়া নীতিও তৈরি হবে। 2020 মে মাসে লাদাখ দখলে ঝাঁপিয়েছিল চীন। চুপিসারে একাধিক এলাকায় ঢুকে পড়ে চীনা সেনা। গালওয়ান উপত্যকায় দুই সেনার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কেও। তারপর 16 বার দুই সেনার মধ্যে কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। চোখ রাঙানির পাল্টা চোখ রাঙানি। আলোচনায় ইচ্ছুকের সঙ্গে আলোচনা। নরমে গরমে চীনা সেনাকে পিছু হটতে বাধ্য করেছে ভারত। যদিও দুটি জায়গায় চীনের উপস্থিতি পায়ে ফোটা কাঁটার মতো খচখচ করছে।
দেমচক ও দেবসাং উপত্যকায় এখনো অস্বস্তি। শীত কেটে ঢোকা চীনা সেনাদের রুখছে ভারত। দুই উপত্যকায় দুই সেনা মুখোমুখি দাঁড়িয়ে। চীনকে এত সহজে বাগে আনা যাবে না, কিন্তু 2 বছর আগে ড্রাগনের হম্বিতম্বি অনেকটাই কমে গেছে। শি জিনপিং হঠাৎ শুধরে গেলেন কি করে? চীনের স্বর নরম হলো কেন? পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, চীনের আগের প্রতাপ প্রতিপত্তি এখন আর নেই। করোনা চতুর্থ ঢেউয়ে ধাক্কা খেয়েছে অর্থনীতি। করোনা অতিমারি চীনের গ্রহণযোগ্যতা কমিয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার হাত ধরে বিষ নজরে বেজিং। তাইওয়ানে আগ্রাসী হওয়ায় আমেরিকা চটে রয়েছে। পাকিস্তান আফগানিস্তানেও চীনের প্রভাব কমছে। চীনা ঋণের ফাঁদ ফাঁস, চটে রয়েছে উন্নয়নশীল দেশগুলি। বেজিংয়ের বাবুরা ভেবেছিলেন রাশিয়া অনায়াসে ইউক্রেন দখল করে নেবে, আর রাশিয়ার কাঁধে বন্দুক রেখে বাণিজ্য সাম্রাজ্য বিস্তার করা যাবে। কিন্তু ইউক্রেন রাশিয়াকে ঠেকিয়ে দেওয়ায় চীনের পরিকল্পনা ভেস্তে গেছে। রাশিয়ার পথে হেঁটে তাইওয়ান দখলের পরিকল্পনা করেছিল বেজিং, কিন্তু আমেরিকা বুঝিয়ে দিয়েছে তাইওয়ান ইস্যুতে তারা যুদ্ধে যেতে প্রস্তুত। এশিয়া প্যাসিফিকে কোয়াড ঐক্য চীনকে ঘিরে ফেলেছে। এই পরিস্থিতিতে লাদাখে অ্যাডভেঞ্চার করতে যাওয়া নেহাতি নির্বুদ্ধিতা। বরং ভারতের সঙ্গে কাজ চালানো গোছের সম্পর্ক রাখলে মান সম্মান বাঁচে। উজবেকিস্তানে আগামী সপ্তাহে এসসিও সম্মেলন হবে। সম্মেলনের ফাঁকে মোদি জিনপিং বৈঠক হবে কি? দুদেশের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। 2019 থেকে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়নি। কমান্ডার পর্যায়ের 15তম বৈঠকের পর চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই ভারতে এসেছিলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়। ইন্দোনেশিয়ার G20 বৈঠকের ফাঁকেও দুই বিদেশমন্ত্রীর বৈঠক হয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, লাদাখে উত্তেজনা না কমালে সম্পর্কের অন্য দিকগুলোতে এগোনো সম্ভব নয়। তারপরই বেজিংয়ের বোধোদয়। তবে ভারত আত্মতুষ্ট নয়। উত্তর পূর্বাঞ্চলে অশান্তি পাকাতে পারে চীনা সেনা। অরুণাচলের কাছে কৃত্রিম গ্রাম তৈরি করেছে চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক তৎপরতা। দ্রুত সামরিক পরিকাঠামো তৈরি করছে চীন। উত্তর পূর্বাঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে ভারতও। আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েন। আলোচনা হলেই আলোচনা, উত্তেজনার পাল্টা উত্তেজনা, মারের পাল্টা মার। চীন যেমন দেবে, ভারত তেমনই ফিরিয়ে দেবে। ড্রাগনের সঙ্গে এই নীতিতেই হিসেব নিকেশ বুঝে নিতে তৈরি দিল্লি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দ্য কুইন ইজ নো মোর, লং লিভ দ্য কুইন। দেশের প্রধান সড়ক থেকে ঔপনিবেশিক শাসনের শেষ চিহ্ন মুছে ফেলেছে ভারত। কর্তব্য পথের ক্যানোপি, যেখানে এককালে রাজা ষষ্ঠ জর্জের মূর্তি ছিল, সেখানে বসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। এবার ষষ্ঠ জর্জের মেয়েও বিদায় নিলেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু সংবাদ গতকাল রাতেই ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের রানীর প্রয়াণ বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বিশেষ কোনো প্রভাব ফেলবে না, কারণ গণতান্ত্রিক ব্রিটেনে নীতিগত সিদ্ধান্ত নির্বাচিত সরকারই নেয়। তারপরেও রানী এলিজাবেথের মৃত্যু তাৎপর্যপূর্ণ, কারণ তিনি 70 বছর সিংহাসনে ছিলেন। হ্যাঁ, 70 বছর। বিশ্বের ইতিহাসে আর কোনো রাজা বা রানী এত দীর্ঘ সময় সিংহাসনে থাকেননি। 1952 সালে যখন রাজা ষষ্ঠ জর্জের মৃত্যু হয়, রাজকুমারী তখন কেনিয়ায় জঙ্গলের মাঝে বিখ্যাত ট্রিটপ গাছের ওপরের একটা হোটেল, সেই হোটেলে স্বামী ফিলিপের সঙ্গে মধুচন্দ্রিমা যাপন করছেন। আর রাজ দম্পতির পাহারায় ছিলেন রাজ অনুগত শিকারী জিম করবেট। ভারতের কুমায়ুন ছেড়ে তিনি তখন কেনিয়ার বাসিন্দা। তখনই ব্রিটেনের রাজার মৃত্যু সংবাদ পৌঁছয় কেনিয়ায়। রাজকুমারী সেই রাতেই রানী হয়ে ওঠেন। হোটেলের ভিজিটার্স বুকে জিম করবেট লিখেছিলেন, বিশ্বের ইতিহাসে এই প্রথমবার কোনো তরুণী একদিন একটি গাছে চড়লেন আর পরদিন সকালে রানী হয়ে নেমে এলেন। যার জন্য করবেটের শেষবার মতন কলম ধরা সেই তরুণী কাল বিদায় নিলেন 96 বছর বয়সে। এলিজাবেথ যখন সিংহাসনে বসেছিলেন তখন কিন্তু মানুষ চাঁদে যায়নি, শীত যুদ্ধ শুরু হয়নি। এলিজাবেথ যখন বিদায় নিলেন তখন দ্বিতীয় শীত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমেরিকা আবার চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। জওহরলাল নেহেরু এলিজাবেথকে সিংহাসনে বসার শুভেচ্ছা জানিয়েছিলেন। আর আজ রানীর মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন নরেন্দ্র মোদী। প্রজাতান্ত্রিক ভারতের সঙ্গে ব্রিটেনের কূটনীতির প্রায় পুরোটাই জোরে রয়েছেন এই রানী এলিজাবেথ। মাত্র তিনবার তাল কেটেছিল। অমৃতসরের
স্বর্ণ মন্দিরে মোজা দস্তানা খোলেননি রানী। আমাদের ভারতের কোহিনূর ফেরত দেননি তিনি। আর 2010-এর কমনওয়েলথ গেমসে রানীর সিংহাসনের অস্তিত্ব অস্বীকার করে ভারত। নিজের 70 বছরের রাজত্বকালে 3 বার ভারতে এসেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 1961, 1983 এবং 1997-এ দেখা করেন 3 প্রধানমন্ত্রী এবং 2 রাষ্ট্রপতির সঙ্গে। সাক্ষী থাকেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের, ঘুরে দেখেন দেশের দর্শনীয় স্থাপত্য। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে 1961 সালের 21শে জানুয়ারি প্রথমবার ভারতে আসেন রানী। তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এবং রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দিল্লির পালম বিমানবন্দরে রানীকে অভ্যর্থনা জানান। রানীর সঙ্গে ছিলেন তার স্বামী প্রিন্স ফিলিপ। সেবার তাজমহল দেখতে যান রাজদম্পতি। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান তারা। দিল্লির রামলীলা ময়দানে একটি সভায় বক্তৃতাও দেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ঘুরে দেখেন কলকাতা, চেন্নাই এবং মুম্বাই শহর। গিয়েছিলেন জয়পুরেও। তাদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় জয়পুরের মহারাজা ও মহারানীকে। জয়পুর সফরে একটি বাঘও শিকার করেন প্রিন্স ফিলিপ। দেড় মাসের এই ভারত সফরে কাশী বেনারসও দীর্ঘক্ষণ সময় কাটান এই রাজদম্পতি। কাশীর রাজা বিভূতিনারায়ণ সিংহের সঙ্গে রাজকীয় আতিথেয়তায় জড়িয়েছিলেন তিনি। রানী দ্বিতীয়বার ভারতে আসেন 1983-র 7ই নভেম্বর। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং তাকে স্বাগত জানান। সেই বছর কমনওয়েলথ দেশগুলির সম্মেলনে অংশ নিতে ভারতে আসেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 1997 সালে শেষবার ভারতে আসেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সেবার তৎকালীন প্রধানমন্ত্রী আই.কে. গুজরাল এবং রাষ্ট্রপতি কে.আর. নারায়ণন মহারানীকে স্বাগত জানান। তৃতীয়বারের এই সফরে জালিয়ানওয়ালাবাগে গিয়ে খালি পায়ে শহীদদের শ্রদ্ধা জানান তিনি। এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য তাকে দুঃখ প্রকাশ করতেও শোনা যায় বলে খবর। 2018 সালে ব্রিটেন সফরে রানীর সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে রানী জানিয়েছিলেন ভারতের আতিথেয়তা তিনি কোনোদিন ভুলবেন না। ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকলেও কোহিনূরকে ঘিরে বিতর্ক ও সমালোচনাতেও জড়িয়ে পড়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 1947-এ দেশ ছাড়ার সময় ভারতের আরও অনেক সম্পদের সঙ্গে ব্রিটিশরা এই হিরেটি সঙ্গে নিয়ে যায়। সেটি বসানো হয় ব্রিটিশ রাজমুকুটে। সেই থেকেই রাজপরিবারের সম্পত্তি হয়ে যায় এই অমূল্য রতন। 2010-এ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভারতে এসেছিলেন। তখন তাকে কোহিনূর হিরে ফেরত দেওয়ার কথা বলা হলে তিনি তা কানে তোলেননি। 2016 সালে কোহিনূর ঘিরে আইনি লড়াইয়ে জড়ায় ব্রিটেন ও ভারত। আজ পর্যন্ত তার কোনো মীমাংসা হয়নি। রানীর মৃত্যুর পর সেই বহুমূল্য রতনের ভারতে ফেরার আর কি কোনো সম্ভাবনা রইল? এই হিরে কার কাছে থাকবে? জল্পনা রয়েই গেল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।